পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা স্টার্ট করার সময় বলেছিলাম যে এই চ্যাপ্টারটা দুটো ভাগে বিভক্ত। একটা ভাগে পিরিয়ডিক টেবিল সম্পর্কে ছোট্ট একটা হিস্ট্রি আছে, অর্থাৎ পিরিয়ডিক টেবিল সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা, কিভাবে পিরিয়ডিক টেবিল এলো, কে আবিষ্কার করেছে, কত রকমের পিরিয়ডিক টেবিল ছিল, সেই পিরিয়ডিক টেবিলে কি কি বৈশিষ্ট্য আছে, কি কি ত্রুটি আছে, কি কি গুরুত্ব আছে, আর পিরিয়ডিক টেবিলে কোনো এলিমেন্টের কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা হয় সেটা একটু বলা ছিল। আর একটা পার্ট বলেছিলাম যে পর্যায়গত ধর্ম, পিরিয়ডিক প্রপার্টি যাকে বলা হয়, আর পর্যায়বৃত্ততা, পিরিয়ডিসিটি, এই পার্টটা দ্বিতীয় পার্ট। আর আজকে এই পার্টটা নিয়ে আলোচনা করব, মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের পর্যায়বৃত্ততা। তাহলে হেডিংটা কি হবে? মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়বৃত্ততা, periodicity of physical and chemical properties of elements। এই পর্যায়বৃত্ততা কাকে বলে? দুটো টার্ম ইউজ করব আমি। পর্যায়বৃত্ততা যাকে বলা হয় পিরিয়ডিসিটি, ইংলিশ টার্মগুলো মনে রাখা দরকার আছে। আর একটা আছে পর্যায়গত ধর্ম, যাকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টি। কাকে বলে এই দুটো জিনিস একটু জেনে নিই। দেখো, আমরা একদম পিরিয়ডিক টেবিল, যখন পিরিয়ডিক লটা বলেছিলাম, পর্যায়গত ধর্ম পিরিয়ডিক ল, তখন বলেছিলাম মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধিতে পর্যায়গতভাবে পুনরাবৃত্তি হয়। আর যখন মেন্ডেলিভ বলেছিলাম তখন বলেছিলাম পারমাণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে পর্যায়গতভাবে পুনরাবৃত্তি হয়। এই যে পর্যায়গতভাবে পুনরাবৃত্তি হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ডের পর রিপিটেশন হয়, কিছু প্রপার্টি আছে। তাহলে এই যে নির্দিষ্ট পর্যায়ের অন্তরে ধর্মগুলোর পুনরাবৃত্তি হয়, তাকেই বলা হয় পর্যায়বৃত্ততা। তাহলে মৌলের পর্যায়বৃত্ততা ব্যাপারটা কি? পিরিয়ডিসিটি কাকে বলে? বিভিন্ন মৌলগুলোকে যখন ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়, তখন কিছু কিছু ধর্মের কয়েকটি নির্দিষ্ট অন্তরে পুনরাবৃত্তি ঘটে। বিভিন্ন ধর্মের এই প্রকার পুনরাবৃত্তির ঘটনাটাকে ওই ধর্মসমূহের পর্যায়বৃত্ততা বা পিরিয়ডিসিটি বলে। আর যে ধর্মগুলোর পুনরাবৃত্তি হয়, সে বিভিন্ন মৌলের ধর্মসমূহগুলোকে ওই মৌলের পর্যায়গত ধর্ম বলে, বা ওই ধর্মগুলোকে পর্যায়গত ধর্ম বলে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন নির্দিষ্ট অন্তরে, নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক অন্তরে মৌলগুলোর ধর্মের পর্যায়বৃত্ততা হয়, অর্থাৎ এই পর্যায়বৃত্ততার কারণ কি, বা একই শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের ধর্মের মিল থাকার কারণটা কি? কোশ্চেনটা কি? একই শ্রেণীর মৌলের ধর্মের মিল থাকার কারণ কি? বিশেষ করে রাসায়নিক ধর্মের কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা গ্রুপের যে মৌলগুলো আছে, সাপোজ ধরে নাও গ্রুপ 17 যে মৌলগুলো আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের কিছু ধর্ম আছে যে ধর্মগুলোর মিল থাকবে
বা একটা নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে যখন ফ্লুরিনের পর বাড়তে বাড়তে আবার যখন ক্লোরিনে আসবো, তখন এই ধর্মগুলোর রিপিটেশন হবে। আবার যখন ক্লোরিন থেকে বেশি বাড়তে বাড়তে আবার ব্রোমিনে আসবো, তখন আবার রিপিটেশন হবে, পর্যায়গততা হবে। তো এই যে পর্যায়গত ধর্ম, সেই যেমন একটা পর্যায়গত ধর্মর নাম বলছি আমি, ব্যাসার্ধ বা অ্যাটমিক সাইজ, আয়োনাইজেশন এনার্জি, এইগুলো আমি নিয়ে আলোচনা করব একটু পরে, সেগুলো পর্যায়গত ধর্ম বলে। তো এই যে ধর্মের মিল থাকার কারণটা কি, কেমিক্যাল প্রপার্টি একই রকম হওয়ার কারণটা কি, একটু বলো দেখি। একই শ্রেণীর মৌলগুলোর ধর্মের মিল থাকার কারণ কি? রাসায়নিক ধর্ম বলতে পারি, বিশেষ করে এটা রাসায়নিক ধর্ম। কি কারণ হবে তোমার কি মনে হচ্ছে? একই শ্রেণীর মৌলগুলোর যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি দেখা হয়, শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস, যেমন ফ্লুরিন বা ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে, তাহলে NS2 NP5 হবে, সবারই যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস একই হবে। যদি যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস একই হয়, আর আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা, শেষ কক্ষের বা যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো রাসায়নিক ধর্মে অংশগ্রহণ করে। যেহেতু এদের শেষ কক্ষের বা যোজ্যতা কক্ষের ভ্যালেন্স ইলেকট্রনগুলোর সংখ্যা একই, তাই এরা একই রকম ভাবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে পর্যায়গত ধর্ম বা পর্যায়বৃত্ততার কারণ কি? গ্রুপ অনুযায়ী যে বিভিন্ন মৌলের ধর্মসমূহ তাদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাসের পর্যায়গত অপেক্ষক, একটা ফাংশন, ইলেকট্রন বিন্যাসের ওপরই ধর্মগুলো নির্ভর করে, বিশেষ করে যোজ্যতা কক্ষ। সুতরাং নির্দিষ্ট অন্তরে যোজ্যতা কক্ষের এই প্রকার ইলেকট্রনের বিন্যাসের পুনরাবৃত্তি হয়। দেখবে যখন ফ্লুরিন থেকে ঘুরে আবার ক্লোরিনে আসবে, তখন দেখবে যেমন ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে হিলিয়াম 2s2 2p5, আবার যখন ঘুরে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি করতে করতে যখন ক্লোরিনে আসবো, তখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হবে নিয়ন 3s2 3p5। তাহলে দেখো এর ইলেকট্রন বিন্যাস যোজ্যতা কক্ষের আর ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস যোজ্যতা কক্ষের একই। যেহেতু রাসায়নিক ধর্মগুলো ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে, তাই এদের ধর্মের এই ধরনের মিল দেখা যায় বা ধর্মের পুনরাবৃত্তি হয়, পিরিয়ডিক প্রপার্টি পুনরাবৃত্তি হয়। এবার কিছু কিছু ধর্ম আছে যাকে পর্যায়গত ধর্ম বলছি, কিছু কিছু ধর্ম আছে পর্যায়গত, যারা ইলেকট্রন বিন্যাসের ওপর সরাসরি নির্ভর করে, প্রত্যক্ষভাবে নির্ভর করে, প্রত্যক্ষভাবে নির্ভরশীল ধর্ম আছে। ধর্ম বলতে পর্যায়গত ধর্ম কথা বলছি। আর কিছু ধর্ম আছে যেগুলো পরোক্ষভাবে নির্ভরশীল, মানে সরাসরি নির্ভর করে না, পরোক্ষভাবে ইনডাইরেক্টলি নির্ভর করে। নির্ভরশীল ধর্ম আছে কার উপর? ইলেকট্রন বিন্যাসের উপর কিন্তু বলছি, হ্যাঁ, এই বিন্যাসের উপর। প্রত্যক্ষভাবে নির্ভরশীল পর্যায়গত ধর্ম আর পরোক্ষভাবে নির্ভরশীল পর্যায়গত ধর্ম। প্রত্যক্ষভাবে নির্ভরশীল ধর্মগুলো কি কি একটু বলি, যেমন আমি পরপর বলে দিচ্ছি। প্রথম ধর্ম হচ্ছে যে আবরণী প্রভাব। আবরণী প্রভাব, যাকে ইংরেজিতে বলা হয় স্ক্রিনিং ইফেক্ট। স্ক্রিনিং ইফেক্ট, ইংলিশ টার্মগুলো মনে রাখা খুব দরকার আছে। এর আরো নাম আছে ঢাল প্রভাব বা শিল্ডিং ইফেক্ট। আবরণী প্রভাব, স্ক্রিনিং ইফেক্ট, ঢাল প্রভাব, শিল্ডিং ইফেক্ট, এরকম নাম আছে। দ্বিতীয় একটা ধর্ম হচ্ছে যাকে বলা হয় কার্যকরী কার্যকরী নিউক্লিয় আধান। নিউক্লিয় আধান, যাকে ইংলিশে বলা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এরপরে আছে
পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ যাকে বলা হয় অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস বা রেডিয়াই যা বলবে, অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াই পারমাণবিক ব্যাসার্ধ বা সাইজ অফ দ্য অ্যাটম। এরপর আছে আয়নায়ন বিভব, আয়নায়ন বিভব নাম আছে, অনেকগুলো নাম আছে, বিভব বা আয়োনাইজেশন এনার্জি বলা হয়, আয়োনাইজেশন এনার্জি। এনার্জি আয়োনাইজেশন পোটেনশিয়ালও বলা হয় এটাকে, আয়নায়ন শক্তিও বলা হয়। আর একটা আছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি যাকে ইংলিশে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। এরপরে আছে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, নামগুলো শুনে থাকবে মাধ্যমিক লেভেলেই, তড়িৎ ঋণাত্মকতা ইংলিশে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। আর আছে যোজ্যতা, ভ্যালেন্সি, ভ্যালেন্সি যোজ্যতা পর্যায়গত ধর্ম। হ্যাঁ, যোজ্যতা পর্যায়গত ধর্ম। ঠিক আছে। আর এরপরে আছে জারণ বিজারণ ক্ষমতা, ধাতব অধাতব ধর্ম, অক্সাইডের প্রকৃতি, অক্সাইডের নেচার, নেচার অফ অক্সাইড, হাইড্রাইডের প্রকৃতি, হাইড্রাইডের প্রকৃতি। এগুলো আমি নোটে সব ভালো করে পরিষ্কার করে লেখা থাকবে, এখন একটু তাড়াতাড়ি করে লিখছি তো। জারণ বিজারণ ধর্ম বললাম, মেটালিক প্রপার্টি বললাম, এইগুলো সাধারণত প্রত্যক্ষভাবে নির্ভরশীল কিছু পর্যায়গত ধর্ম আছে, আর পরোক্ষভাবে নির্ভরশীল আছে যেগুলো নিয়ে আমরা বেশি পড়াশোনা করব না, যেমন পারমাণবিক আয়তন, পারমাণবিক আয়তন অ্যাটমিক ভলিউম যাকে বলা হয়, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, আয়ন ঘনত্ব যাকে ডেনসিটি বলে, বাষ্পীয় ভবনের এনথালপি, গলনের এনথালপি, এইগুলো আছে, এগুলো হচ্ছে পরোক্ষভাবে, এটা বেশি পড়বো না, খুব জোর হলে পারমাণবিক আমি আয়তনটা বলে দেবো একবার। তাহলে এই প্রপার্টি গুলো আর প্লাস এই প্রপার্টি গুলো, এগুলোকে বলা হয় পর্যায়গত ধর্ম। এই ধর্মগুলো সম্পর্কেই আলোচনা হবে এই পাঠে। এতগুলো ধর্ম আছে, তার মধ্যে বিশেষ 4টে ধর্ম আছে যেটা খুব ভালোভাবে পড়তে হবে, বাকিগুলো একবার করে পড়লেই হবে, বেশি বড় নয়, ওগুলো ছোট ছোট কিছু ধর্ম আছে, মানে বেশি ডিটেলস নেই বইটা। তাহলে প্রথমেই আমি এই পারমাণবিক ব্যাসার্ধ থেকে শুরু হবে আর কি, পারমাণবিক ব্যাসার্ধ ভালো করে পড়বো, আয়নায়ন বিভব ভালো করে পড়বো, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই 4টে প্রপার্টি খুব ডিটেলসে পড়বো। বাকিগুলোও পড়বো আমি, কারণ এইগুলো সব সাপোর্টিভ প্রপার্টি, এগুলো পড়তেই হবে। আর এগুলো থেকে অনেক কোশ্চেনও থাকে সমস্ত লেভেলেই, মানে এইচএস লেভেলেও থাকে আর কম্পিটিটিভ লেভেলেও থাকে। তাহলে আজকে যেটা শুরু করব, প্রথমেই আবরণী প্রভাব বা ঢাল প্রভাব থেকে শুরু করব, যেটা একটা স্যার ওটা অক্সাইডের প্রভাব লিখেছেন? বলো স্যার ওই বাতাতে ওটা মানে ওটা অক্সাইডের প্রভাব লিখেছিলেন? অক্সাইডের প্রকৃতি, অক্সাইডের প্রকৃতি আর হাইড্রাইডের প্রকৃতি, নেচার অফ অক্সাইড এন্ড নেচার অফ হাইড্রাইড। আচ্ছা, আজকে সব ডিটেলসে পড়বো, আর নোটটা দিয়ে দেবো, নোটে ভালো লেখা আছে, পরিষ্কার করে লেখা আছে। প্রথমে যেটা 1 নাম্বার পর্যায়গত ধর্ম পড়বো, সেটাকে হচ্ছে আবরণী প্রভাব, যেটা আগে কোনোদিন তুমি পড়োনি, মাধ্যমিক লেভেলে এটা ছিল না। আবরণী প্রভাব
বা একে ঢাল প্রভাব বলা হয়, ঢাল প্রভাব। ইংলিশ টার্মটা আমি বেশি ইউজ করব। স্ক্রিনিং, SCREENING, স্ক্রিনিং ইফেক্ট আর শিল্ডিং ইফেক্ট বলে, শিল্ডিং ইফেক্টটা লিখলাম না, জায়গা নেই বলে। স্ক্রিনিং ইফেক্ট বা শিল্ডিং ইফেক্ট কাকে বলে মন দিয়ে শোনো। এটা ভেবে নাও নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসে থাকে ধনাত্মক আধান আর একে পরিবেষ্টন করে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন গুলো আবর্তন করে। সাপোজ হয় না এগুলো সব অরবাইটাল বা কক্ষ বললে ভালো হয়, কক্ষ। এটা ভেবে নাও শেষ কক্ষ, এটার নাম কি? শেষ কক্ষকে কি বলে? আগের দিন বলেছি যোজ্যতা কক্ষ, ভ্যালেন্স সেল বলা হয়। ভ্যালেন্স সেল। আর এই ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন গুলো থাকে তাকে কি বলা হয়? ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। জানি তো এগুলো। যোজ্যতা কক্ষ, হ্যাঁ স্যার। যোজ্যতা কক্ষ কাকে বলে? শেষ কক্ষটাকে যোজ্যতা কক্ষ। যে ইলেকট্রন গুলো যোজ্যতা কক্ষে থাকে এক বা একাধিক তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আর এই ভিতরে যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলোকে একসাথে কি বলে? এই কক্ষগুলোকে বলা হয় ইন্টারভেনিং সেল। ইন্টারভেনিং সেল। আর ইন্টারভেনিং সেলে যে ইলেকট্রন গুলো থাকে তাদের বলা হয় ইন্টারভেনিং ইলেকট্রন, যাকে বাংলায় বলা হয় অন্তর্বর্তী ইলেকট্রন। অন্তর্বর্তী ইলেকট্রন। এবার আমার যেটা বলছি আবরণী প্রভাব ব্যাপারটা, এই যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন আছে, সাপোজ এখানে একটা ইলেকট্রন আছে আর এটা হচ্ছে নিউক্লিয়াসের আধান, তাহলে এই যে যোজ্যতা কক্ষের ইলেকট্রনটা আছে, নিউক্লিয়াসের এই আধানটা সমস্ত আধান কি সে অনুভব করছে? অর্থাৎ নিউক্লিয়াসে সাপোজ যদি 20টা প্রোটন থাকে, তাহলে সেই 20টা প্রোটনের আধান দ্বারাই কি ইলেকট্রন আকর্ষিত হচ্ছে, নাকি এই আকর্ষণের সমস্ত ভাগটা সে পাচ্ছে না, কম ভাগ পাচ্ছে নাকি বেশি ভাগ পাচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে নিউক্লিয়াসের যে আধান সেই কম ভাগ পাচ্ছে, মানে পুরোপুরি 20টা প্রোটনের আকর্ষণ বলই এই ইলেকট্রনের কাছে পৌঁছাতে পারছে না? কেন পারছে না? কারণ এই ভেতরে যে ইলেকট্রন গুলো আছে কক্ষে, যাকে বলছি ইন্টারভেনিং সেল, ইন্টারভেনিং বা অন্তর্বর্তী ইলেকট্রন, আর অন্তর্বর্তী যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলো এই নিউক্লিয়াসের আধানকে বাধা দিচ্ছে লাস্ট কক্ষ পর্যন্ত পৌঁছাতে। ঠিক আছে, সাপোজ তুমি ভাবো যে এইটা তুমি তোমার রুমে বসে আছো, তোমার ছবিটা একটু বাজেভাবে আঁকা হচ্ছে, এটা ভেবে নাও তুমি। তা তুমি একটা নিজের বাড়িতে আছো আর তোমার বাড়ির দরজা যেটা আছে সেই দরজায় একটা পর্দা লাগানো আছে, পর্দা লাগানো আছে। তাহলে তুমি বাইরের জিনিসটাকে এই পর্দার জন্য দেখতে পারবে না, সম্পূর্ণভাবে আড়াল করে দেবে এই পর্দাটা তোমাকে বাইরে কাউকে দেখার জন্য। তোমার বোন আছে ভেবে নাও বাইরে, আমি যদি আরেকটা পর্দা দিয়ে দিই তাহলে আরো ডিফিকাল্টি হবে, আরো অসুবিধা হবে তোমাকে বাইরে দেখার জন্য। এরকম ভাবে যদি অনেকগুলো পর্দা দিয়ে দিই তাহলে কি হবে? তুমি বাইরে খুব ভালোভাবে বা পরিষ্কার ভাবে কিছুই দেখতে পারবে না। অর্থাৎ পর্দাকে তো স্ক্রিন বলে, আমরা জানি স্ক্রিন। তাহলে তুমি এই বাইরে তোমার বোনকে দেখতে পাচ্ছ না, কারণ এই পর্দাগুলো বাধা দিয়ে দিচ্ছে, স্ক্রিন করে দিচ্ছে, আড়াল করে দিচ্ছে। আর একটা নাম আছে ঢাল, ঢালের মতো কাজ করছে। ঢাল কি করে? আড়াল করে রাখে, আমাদেরকে কোনো আঘাত থেকে আঘাত লাগতে দেয় না। ঠিক একই রকম ভাবে নিউক্লিয়াস থেকে যে বিভিন্ন ইন্টারভেনিং সেলগুলো আছে তারা পর্দার মতো কাজ করে, পর্দার মতো কাজ করে, নিউক্লিয়াসের সমস্ত আধানকে যোজ্যতা কক্ষ পর্যন্ত পৌঁছাতে দেয় না। এই যে নিউক্লিয়াসের, এবার সংজ্ঞাটা দিচ্ছি দেখো, নিউক্লিয়াস এবং যোজ্যতা কক্ষের অন্তর্বর্তী যে কক্ষ বা কক্ষকগুলি আছে সেই কক্ষকগুলি ইলেকট্রন সমূহ
দ্বারা যোজ্যতা কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের কুলম্বীয় আকর্ষণ বলকে হ্রাসকারী যে প্রভাব তাকে বলা হয় আবরণী প্রভাব। নিউক্লিয়াসের আধানকে যোজ্যতা কক্ষে পৌঁছাতে বাধা দেবার জন্য অন্তর্বর্তী কক্ষের ইলেকট্রনগুলো এবং অন্তর্বর্তী কক্ষগুলো যে বাধা প্রদান করে তাকে বলা হয় আবরণী প্রভাব বা ঢাল প্রভাব। ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ এবার স্যার, আরেকবার বলেন। হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে বিভিন্ন কক্ষক গুলো আছে, যেমন এস কক্ষক আছে, এনএস কক্ষক, এনপি কক্ষক, এনডি কক্ষক আর এনএফ কক্ষক, এদের আবরণ করার ক্ষমতা আলাদা। নিউক্লিয়াসের আধানকে যোজ্যতা কক্ষে পৌঁছাতে দেবে না এই ইন্টারভেনিং সেলগুলো বা ইন্টারভেনিং অরবিটাল গুলো, এরা বাধা প্রদান করবে। সেই আকর্ষণের বাধা প্রদানকারী যে প্রভাব তাকে বলা হয় আবরণী প্রভাব। এস অরবিটাল বাধা দিতে পারে, পি অরবিটালও বাধা দিতে পারে, ডিও পারে, এফও পারে। এদের আবরণী প্রভাবের ক্ষমতা, স্ক্রিনিং পাওয়ার, সব থেকে বেশি কার স্ক্রিনিং পাওয়ার আছে? এস অরবিটাল, অর্থাৎ এস অরবিটাল বেশি বাধা দেবে আধানটাকে পৌঁছাতে দেওয়ার। তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এবার এটা এনএস, এনপি, এনডি, এনএফ হবে কিন্তু। অর্থাৎ যদি এটা 4s হয় তাহলে 4p এর থেকে বেশি বাধা দেবে, 4d থেকে আরো বেশি বাধা দেবে, 4f এর থেকে অনেক বেশি বাধা দেবে। মানে আমি এটা আর একটু বুঝিয়ে দিই ভালো করে। সাপোজ ভেবে নাও তুমি এখানে আছো আর এইখানে একটা মোটা পর্দা দেওয়া হয়েছে, মোটা, ঠিক আছে, একদম মোটা পর্দা দেওয়া হয়েছে। তাহলে মোটা পর্দা যদি দিয়ে দেয় তাহলে তুমি এই যে মানুষটা বাইরে দাঁড়িয়ে আছে তাকে তো দেখতেও পারবে না, চিনতেও পারবে না, তুমি বুঝতেই পারবে না যে কেউ বাইরে দাঁড়িয়ে আছে। তুমি সাপোজ ভাবো যে তোমার রুমে বসে আছো আর মোটা একটা পর্দা দেওয়া আছে, বাইরে একজন দাঁড়িয়ে আছে, তুমি কি বুঝতে পারবে কে দাঁড়িয়ে আছে মোটা পর্দা থাকলে? না স্যার। তো এস অরবিটাল ওই মোটা পর্দার মতো, মোটা পর্দার মতো এস অরবিটাল অনেক বেশি বাধা দেয়। পি অরবিটাল দেখবে না পাতলা পর্দা, একদম এরকম পর্দাও আছে দেখবে, পাতলা একদম, যেটা বোঝা যাবে কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু তুমি চিনতে পারবে না কে আছে, কিন্তু একজন দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারবে। তা পি অরবিটাল হচ্ছে সেই পাতলা পর্দার মতো। আর ডি অরবিটাল কেমন পর্দা? মশারি দেখেছো তো, মশারির মতো পাতলা পর্দা। মশারি থাকলে কি হবে? মনে হবে সব দেখাও যাবে, বোঝাও যাবে। তাহলে ডি অরবিটালের আবরণ করার ক্ষমতা কম। সব থেকে বেশি আবরণ কে করবে? এস অরবিটাল, তারপরে কে করবে? পি অরবিটাল, তারপরে করবে ডি অরবিটাল। ডি অরবিটালটা কেমন? মশারির মতো। আর এফ অরবিটালে আবরণ প্রভাব একদমই নেই বলতে পারি, মানে মশারিতে ভেবে নাও ফুটো ফুটো আছে, অর্থাৎ পচা মশারি, মশারিটার অনেকগুলো ছিদ্র আছে, তাহলে সেই মানুষটাকে তুমি ভালো করেই দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখতে পাচ্ছ। অর্থাৎ নিউক্লিয়াসকে যদি এস অরবিটাল বাধা দেয়, ইলেকট্রন আধানটাকে, কুলম্বীয় আকর্ষণ বলটাকে, ইলেকট্রনকে যোজ্যতা কক্ষের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ যদি এস অরবিটাল বাধা দেয় তাহলে কেমন দেবে? ভালো, খুব ভালো বাধা দেবে। আর এফ অরবিটাল যদি বাধা দেয় কেমন দেবে? একদমই খারাপ, একদমই বাধা দেবে না, খুব 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 দুর্বল। তাহলে আবরণী প্রভাবের এটা ক্রম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরপরে আরেকটা ধর্ম আছে, সেই ধর্মটার নাম হচ্ছে কার্যকরী নিউক্লিয় আধান। কার্যকরী, স্যার, আবরণী প্রভাবের কোনো মানে কার্য মানে কি কাজ করে? বলবো, এটা আমি বলবো, এটা ডিটেলসে, আবরণী প্রভাবটা ডিটেলসে আবার অন্য ধর্মগুলোতে কাজে লাগবে, এটা সেই জন্য একটু জেনে নেওয়া, শুধু সংজ্ঞাটা জেনে নেওয়া, ব্যাপারটা বুঝে নেওয়া। এই যেমন এই কার্যকরী আধানটাও সংজ্ঞাটা বুঝে নেওয়া আর ব্যাপারটাও বুঝে নেওয়া একটু যাওয়া দরকার আছে, সংজ্ঞাটা মনে রাখবে। এবার দেখো কার্যকরী আধানটার সাথে আবরণী প্রভাব মিল আছে। এই যে আমি এই ছবিটা আরেকবার রেখে দিই, এটা না নিউক্লিয়াসের যে আধান আছে, পজিটিভ আধান আছে, সাপোজ আমি বললাম যে 20 একক আধান আছে, এই 20 যেটা অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক প্রোটনের সংখ্যাকে বোঝায়, এটাকে জেড দিয়ে চিহ্নিত করা হয়। জেড, জেড কাকে বলে?
নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে তাকে বলা হয় জেড। যেমন সোডিয়ামের ক্ষেত্রে জেড কত হবে? 11 11। ক্যালসিয়ামের ক্ষেত্রে জেড কত হবে? 20 তাহলে এটা ক্যালসিয়াম ভাবো, তাহলে জেড ইকুয়ালস টু 20। এবার ভেবে নাও এটা শেষ কক্ষ আছে, লাস্টের কক্ষ আছে, এখানে একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন আছে। তাহলে এই নিউক্লিয়াসের 20টা প্রোটনের আকর্ষণ এই ইলেকট্রনটা অনুভব করতে পারছে কি? খুব অল্প। পাচ্ছে না। কারণ কি? এরা বাধা দিয়ে দিচ্ছে। এবার এই বাধা দিয়ে দিচ্ছে আর নিউক্লিয়াসের সমস্ত আধান এখানে পৌঁছাতে পারছে না। এই যে বাধা দিচ্ছে, একে একটু আগে বললাম স্ক্রিনিং ইফেক্ট। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের আধান। কার্যকরী নিউক্লিয় আধান কি জানো? যতটুকু আধান বাইরে পর্যন্ত পৌঁছাতে পারছে এই ইলেকট্রন পর্যন্ত, যাকে জেড স্টার বলা হয়। জেড স্টার কাকে বলা হয়? কার্যকরী নিউক্লিয় আধানকে। বা আরেকটা নাম আছে জেড ইফেক্টিভ। তার নাম বলেছিলাম ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ইএফএফ করে দিলাম। ইএফএফ, জেড ইএফএফ বা জেড স্টার দিয়ে চিহ্নিত করা ভালো। জেড স্টার সমান কি? জেড নিউক্লিয়াসের আধান মাইনাস একটা কিছু হবে। মাইনাস কি হবে? এই যে স্ক্রিনিং করার যে পাওয়ার আছে সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, স্ক্রিনিং কনস্ট্যান্ট বলা হয়, একে সিগমা দিয়ে চিহ্নিত করা হয়। সিগমা নাম শুনেছি? সিগমা? হ্যাঁ স্যার। সিগমাকে কি বলা হয়? সিগমাকে বলা হয় আবরণী ধ্রুবক। আবরণী ধ্রুবক এর একটা নির্দিষ্ট মান আছে, যেমন এস কক্ষকের বা 1s 2s 3s বা 2p 3p বা 3d 4d বা 5f 4f, এদের আবরণী ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে। সেই আবরণী ধ্রুবকের মানটাকে বাদ দিলে জেড স্টার সমান কি? জেড মাইনাস আবরণী ধ্রুবক। তাহলে তোমাকে যদি সংজ্ঞা লিখতে দেয় আবরণী কার্যকরী নিউক্লিয় আধান, তাহলে তুমি কি বলবে? কোনো ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল কার্যকরী নিউক্লিয় আধান হলো প্রকৃত নিউক্লিয় আধান এবং ইলেকট্রনের সাপেক্ষে অন্তর্বর্তী ইলেকট্রন সমূহের জন্য আবরণী ধ্রুবকের বিয়োগফল। অর্থাৎ কার্যকরী নিউক্লিয় আধান সমান প্রকৃত নিউক্লিয় আধান মাইনাস আবরণী ধ্রুবক। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার এই আবরণী ধ্রুবকের মান আমাদের সিলেবাসে নেই, এমনকি নিট লেভেলেও সেরকম নেই কোশ্চেন। গ্র্যাজুয়েশনে যদি তুমি পড়ো কেমিস্ট্রি নিয়ে, তাহলে একটা রুল আছে, রুলটার নাম হচ্ছে স্ল্যাটার রুল। স্ল্যাটার একজনের বিজ্ঞানীর নাম। স্ল্যাটার এই আবরণী ধ্রুবক এবং নিউক্লিয় আধানের বিয়োগফল এগুলো বের করার একটা নিয়ম শিখিয়েছে, অর্থাৎ জেড স্টার বের করার নিয়ম একটা শিখিয়েছে, রুল আছে। সেই রুলটা আমাদের সিলেবাসে নেই। এগুলো গ্র্যাজুয়েশনে আছে, কেমিস্ট্রি অনার্স যদি করতে তাহলে তুমি পড়তে পারতে। আর যদি জানার ইচ্ছে হয় তাহলে ইউটিউবে একটু সার্চ করে দেখবে স্ল্যাটার রুলস এর সাহায্যে কিভাবে কার্যকরী, অর্থাৎ এই যে ক্যালসিয়ামের 20টা প্রোটনের মধ্যে কতটুকু আধান ইলেকট্রনটা অনুভব করছে সেটা বের করা যায় এই রুল অনুযায়ী, বা যে কোনো অ্যাটমের কার্যকরী নিউক্লিয় আধান নির্ণয় করা যায়। এবার জেড স্টার সম্পর্কে আরেকটা জিনিস জানবো, যে যদি পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর জেড স্টার কে দেখা হয়, অর্থাৎ তুমি যদি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাও, লেফট টু রাইট যদি যাও পর্যায়ের পিরিয়ডের, আর যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যাও, টপ টু বটমে যদি যাও, তাহলে জেড স্টার কিরকম চেঞ্জ হবে? লেফট থেকে রাইট গেলে, মানে লেফট থেকে রাইট বলতে লিথিয়াম থেকে বেরিলিয়াম থেকে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন পর্যন্ত জেড স্টারের কি পরিবর্তন হবে? বাড়বে না কমবে, না একই থাকবে? আর উপর থেকে নিচের দিকে শ্রেণী বরাবর টপ টু বটম যদি যাও, সাপোজ এরকম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই দিকে যদি যাও, তাহলে বাড়বে না কমবে না একই থাকবে? কোশ্চেনটা বুঝতে পেরেছি? তাহলে এই যে পর্যায়গত ধর্ম, জেড স্টার পর্যায়গত ধর্ম, সেই পর্যায়গত ধর্মর পরিবর্তন কেমন হয়
পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে। তোমার কি মনে হচ্ছে বলো দেখি, জেড স্টার বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায়গত ভাবে বাড়বে না কমবে না একই থাকবে? নিজে বুদ্ধি করে বলো দেখি একটু। বাড়বে মনে হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে বাড়বে। হ্যাঁ বাড়বে, বলে দিই কেন বাড়বে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে জেড হচ্ছে 3, পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, 7, 8, 9, নিয়নের 10। অর্থাৎ দেখো জেড এর ভ্যালু বাড়ছে, তাই না? এবার তুমি যদি আরো ভালো করে দেখো, জেড এর ভ্যালু বাড়া মানে কি, এই জেড স্টার কি, জেড স্টার সমান জেড মাইনাস সিগমা। তাহলে জেড যদি বাড়ে তাহলে জেড স্টার বাড়ার কথা, কিন্তু সিগমাটাও দেখতে হবে আমাকে। সিগমা মানে কি, দেখবো যে কটা অরবিটাল আবরণ করছে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে, লিথিয়ামের প্রথম কক্ষে কটা থাকে, 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 1টা। অর্থাৎ লিথিয়ামের ক্ষেত্রে 2টো কক্ষ থাকে। বেরিলিয়ামের ক্ষেত্রে কটা থাকে, 4টে প্রোটন থাকে, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 2টো, অর্থাৎ এখানেও 2টো কক্ষ থাকে। আর বোরনের ক্ষেত্রেও দেখবে যে 2টোই কক্ষ থাকে, কার্বনের ক্ষেত্রেও 2টোই কক্ষ থাকে। সবারই, অর্থাৎ পর্যায়ে 2তে যারা আছে সবারই ক্ষেত্রে কিন্তু 2টোই কক্ষ থাকে। যেমন নিয়নের ক্ষেত্রে 10টা প্রোটন নিউক্লিয়াসে, প্রথম কক্ষে 2টো ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন। তাহলে কক্ষ সংখ্যা কিন্তু বাড়ছে না, দেখো কক্ষ দেখো 2টোই আছে না, হ্যাঁ স্যার। কক্ষ সংখ্যা বাড়ছে না। অর্থাৎ স্ক্রিনিং যে কনস্ট্যান্ট আছে সেটা তো, কক্ষ যত বাড়বে স্ক্রিনিং কনস্ট্যান্ট বাড়বে, কিন্তু কক্ষ তো বাড়ছে না, কক্ষ তো একই থাকছে। শুধু কি বাড়ছে, জেড বাড়ছে। আর জেড যদি বাড়ে আর সিগমা যদি সেম থাকে তাহলে জেড স্টার বাড়বে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, নিউক্লিয়াসে প্রোটন বৃদ্ধি পায়, কিন্তু স্ক্রিনিং কনস্ট্যান্ট অর্থাৎ অরবাইটালের সংখ্যা বাড়ে না, কক্ষকের সংখ্যা বাড়ে না বা কক্ষের সংখ্যা বাড়ে না। তাই জেড স্টার বৃদ্ধি পায়। তাহলে লেফট থেকে রাইটে গেলে জেড স্টার বৃদ্ধি পায়। এটা লিখে রাখো, জেড স্টার বৃদ্ধি পায় বাম দিক থেকে ডান দিকে। আর ব্যাখ্যা করতে যদি দেয় সেটাও ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে কি মনে হচ্ছে, বাড়বে না কমবে? কমবে। বাড়বে। আচ্ছা, ও বলছে বাড়বে কমবে, মারামারি করো দুজনে, যে জিতবে সেটাই বলবো। কি বলছো শবনম, কি বলছো? বাড়বে উপর থেকে নিচে। আর না না স্যার কমবে। আচ্ছা স্যার উপর থেকে নিচে কমবে। আচ্ছা ঠিক আছে, তুমি একজন মারামারি করো, দেখো কে জেতে দেয়। আচ্ছা একটু লজিক্যালি দেখো, হ্যাঁ, এটা প্রোটন সংখ্যা 3, এটা প্রোটন সংখ্যা 11, এটা প্রোটন সংখ্যা 19, এটা প্রোটন সংখ্যা 37, এরকম করে হচ্ছে 37 তো রুবিডিয়াম। হ্যাঁ, তাহলে এরকম করে বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়ছে। আর একটা জিনিস কি হচ্ছে দেখো তো, লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2টো কক্ষ, সোডিয়ামের ক্ষেত্রে কি 2টো কক্ষই থাকে? না স্যার 3টে হয়ে যায়। পটাশিয়ামের ক্ষেত্রে কি হয়ে যায়, 4টে হয়ে যায়। তাহলে কক্ষ সংখ্যাও বাড়ছে আর আধানও বাড়ছে, অর্থাৎ জেডও বাড়ছে সিগমাও বাড়ছে, দুটোই যদি বাড়ে অর্থাৎ তোমার ইনকামও বাড়ছে খরচও বাড়ছে, তাহলে কি হবে? কমবে। হ্যাঁ, তোমার ইনকামও বাড়ছে আর খরচও বাড়ছে, প্রায় একই থাকবে। তাহলে জেড স্টার উপর থেকে নিচের দিকে প্রায় একই থাকে, লিখে রাখো, বা ধ্রুবক বলতে পারি, ধ্রুবক। এর যদিও ফ্যাক্টর আছে অনেক কিছু, কম বেশি একটু সামান্য হয়তো একটু বেড়ে যায় কারণ প্রোটন সংখ্যা বাড়ছে বলে, কিন্তু দেখা গেছে এক্সপেরিমেন্টালি প্রায় একই থাকে, তাই প্রায় একই থাকে কথাটা লিখবে। প্রায় অপরিবর্তিত থাকে নিউক্লিয় কার্যকরী নিউক্লিয় আধান। ব্যাপারটা বুঝতে পারলাম, প্রোটন সংখ্যাও বাড়ছে আর কক্ষ সংখ্যাও বাড়ছে, জেডও বাড়ছে, জেড সিগমাও বাড়ছে, তাহলে জেড স্টার একই হবে না? হ্যাঁ স্যার। তুমি ভেবে নাও যতটা খাচ্ছ আর ততটাই ওয়ার্কআউট করছো,
এক্সারসাইজও সে মানে যতটা ক্যালোরি গেইন হচ্ছে আর ততটা ক্যালোরি বেরিয়ে যাচ্ছে, তাহলে তোমার ওয়েট কি হবে, বাড়বে না কমবে? স্যার একই থাকবে। একই থাকবে। আর যদি তুমি ভেবে নাও বেশি বেশি খাচ্ছ আর ক্যালোরি বার্ন কম করছো, তাহলে তুমি মোটা হবে। জেড স্টার কিরকম চেঞ্জ হয় শুধু এইটুকু মনে রাখবে, লেফট টু রাইট বৃদ্ধি পায় আর ওপর থেকে নিচে প্রায় একই থাকে, ধ্রুবক থাকে। এবার আমরা আরেকটা ধর্মে যাব, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াই বা অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস সম্পর্কে এই কিভাবে পরিবর্তন হয় জানার আগে কত রকমের অ্যাটমিক রেডিয়াস হয় সেটা জেনে নাও। পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ কাকে বলে, আর সেই পারমাণবিক ব্যাসার্ধ কত রকমের আছে, ক্লাস 11 অনুযায়ী আমাদের সিলেবাসে ক্লাস 11 যেটা দিয়েছে সেটুকু বলবো। তাকে সংজ্ঞা দাও দেখি, পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে, মাধ্যমিকে পড়েছো? স্যার পরমাণু নিউক্লিয়াস থেকে যোজনা কক্ষের মধ্যবর্তী। একদম একদম ঠিক, একদম ঠিক। পরমাণুর নিউক্লিয়াস থেকে যোজ্যতা কক্ষের দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ, বা আরো সহজভাবে যদি বলি, একটা পরমাণুর ব্যাসার্ধকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। মানে পরমাণুগুলোকে গোলাকার ধরা হয়, নিউক্লিয়াস থেকে এই শেষ কক্ষের যে দূরত্ব, যতদূর পর্যন্ত তার আকর্ষণটা বিস্তৃত আছে নিউক্লিয়াসে, সেই দূরত্বটাকে ব্যাসার্ধ বলে, পারমাণবিক ব্যাসার্ধ। আমাদের সিলেবাসে 3 ধরনের ব্যাসার্ধের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ যাকে ইংলিশে কোভ্যালেন্ট রেডিয়াস বলা হয়। কোভ্যালেন্ট রেডিয়াস কাকে বলে বলে দিই, তারপরে আমরা আরেকটা পারমাণবিক ব্যাসার্ধ আছে যাকে বলা হয় মেটালিক রেডিয়াস, ধাতব ব্যাসার্ধ। আরেকটার নাম হচ্ছে ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়াল রেডিয়াস। আগে সমযোজী ব্যাসার্ধ কাকে বলে শুনে নাও। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণু, এটা হবে না একটা পরমাণু, আর এর সাথে আরেকটা পরমাণু ওই মৌলেরই সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। সমযোজী বন্ধনে যদি আবদ্ধ থাকে তাহলে এই যে ওভারল্যাপিং হবে, ওভারল্যাপিং মানে অভিলেপন হবে। আমরা শুনেছি সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, একটা পরমাণু আর একটা পরমাণু যদি ইলেকট্রন ভাগাভাগি করে, শেয়ারিং অফ ইলেকট্রন হয়, আর অষ্টক পূর্তির জন্য শেয়ারিং অফ ইলেকট্রন হবে, অক্টেট ফুলফিল করার জন্য ইলেকট্রন গুলো ভাগাভাগি হবে বা ইলেকট্রন জোড় গঠন করবে। এই নামটা শুনেছি তো, ইলেকট্রন জোড় গঠন করবে, হ্যাঁ স্যার। দিয়ে একটা বন্ধন তৈরি করবে, তাকে বলা হয় সমযোজী বন্ধন। অর্থাৎ সমযোজী বন্ধনে এই যে ওভারল্যাপিংটা হবে, কমন এরিয়া থাকবে। অর্থাৎ একটা হাইড্রোজেন দিয়ে এক্সাম্পল দিই, এটা ভেবে নাও হাইড্রোজেনের একটা কক্ষ, প্রথম কক্ষ একটা ইলেকট্রন আছে, এটা নিউক্লিয়াস, ডটটা নিউক্লিয়াস, এটা একটা ইলেকট্রন আছে। আর একটা হাইড্রোজেন আছে, এই দূরে আছে, এটা হাইড্রোজেন, এরও একটা ইলেকট্রন আছে, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এর ইলেকট্রনটা আমি এখানে লিখেছি। এবার এরা যখন সমযোজী বন্ধন করবে তাহলে কাছাকাছি আসবে। এবার হাইড্রোজেনের কটা ইলেকট্রন প্রয়োজন দ্বৈত পূর্তির জন্য, দ্বৈত মানে ডুয়ালিটি পূর্ণ করে, অর্থাৎ একটা অষ্টক সূত্র আছে, একটা দ্বৈত সূত্র আছে, একটা শেষ কক্ষে 8টা ইলেকট্রন করতে চায় আর একটা শেষ কক্ষে 2টো ইলেকট্রন করতে চায় হিলিয়ামের মতো। তাহলে হাইড্রোজেন তো অষ্টক পূর্তি করতে পারবে না, হিলিয়ামের মতো 2টো ইলেকট্রন পূর্ণ করবে, তাহলে এরা দুজনে কাছাকাছি আসবে, দিয়ে ভেবে না এরকম ভাবে যুক্ত হয়েছে। এবার এই যে কমন এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে 2টো ইলেকট্রন থাকবে, এই যে কমন এরিয়াটা, এখানে ইলেকট্রনটা থাকবে একটা উপরের দিকে মুখ করে একটা নিচের দিকে মুখ করে, তাহলে এটা বন্ধন হয়ে গেল, এটা সমযোজী বন্ধন। তাহলে কমন এরিয়া থাকতে হবে, এই হাইড্রোজেনটা মনে করবে এর ইলেকট্রন আমার, আর এই হাইড্রোজেনটা মনে করবে এর ইলেকট্রন আমার, দুজনে ভাগাভাগি করে এই যে জোড়টা তৈরি হয়েছে একে বলা ইলেকট্রন জোড়। এখন সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন সরি সমযোজী ব্যাসার্ধ কাকে বলে, নিউ দুটো পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের এই যে নিউক্লিয়াসের যে দূরত্ব, এই যে দূরত্ব, একে বলা হয় অন্ত নিউক্লিয় দূরত্ব। কি বলা হয়, অন্ত নিউক্লিয় দূরত্ব।
হ্যাঁ, এটা অন্ত নয়, আন্ত লেখো। হ্যাঁ, আন্ত নিউক্লিয় দূরত্ব ইংলিশে বলা হয় ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। ইন্টার নিউক্লিয়াস ডিস্টেন্স, এই ইন্টার নিউক্লিয়াস ডিস্টেন্সের অর্ধেক যদি করো তুমি, হাফ অফ দ্য ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, এইটাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। তাহলে সমযোজী ব্যাসার্ধর সংজ্ঞাটা কি হবে? সমযোজী ব্যাসার্ধ সমাজে দুটি একই মৌলের দুটি পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হলে তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। সংজ্ঞা দেওয়া আছে একদম, আমি নোটে দিয়ে দেবো, প্লাস বইতেও লেখা আছে। তাহলে সাপোজ ভেবে নাও এইটা এ একটা অ্যাটম আর এ একটা অ্যাটম সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, এদের নিউক্লিয়াসের দূরত্ব এটা, তাহলে এদের অর্ধেকটা হয়ে গেল সমযোজী ব্যাসার্ধ। ঠিক আছে, সমযোজী ব্যাসার্ধ। তাহলে এটা যদি ফর্মুলা দিয়ে লিখি, তাহলে আর সমযোজী সমান হাফ ইন্টু আন্ত নিউক্লিয় দূরত্ব। এই যে আন্তঃনিউক্লিয় দূরত্ব, এই যে ডিস্টেন্স একটা নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়াসে, একে বলা হয় বন্ধন দৈর্ঘ্য। কি বলা হয়? বন্ধন দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে এইটা বন্ধন দৈর্ঘ্য এর অর্ধেক। তারপর আমি যদি বলি একটা কার্বনের সাথে আর একটা কার্বন সমযোজী বন্ধনে যুক্ত আছে, আর এই বন্ধনের দৈর্ঘ্য হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, তাহলে তার সমযোজী ব্যাসার্ধ কত হবে? তো এটার অর্ধেক। এটার অর্ধেক হয়ে যাবে, এটা হাফ করে দিলে সমযোজী ব্যাসার্ধ হয়ে যাবে। আর এটা হবে না, এরকম ভাবে একটা কার্বন আর একটা কার্বনের সাথে ডবল বন্ড করেছে, আর এর দূরত্ব হচ্ছে 1.34, তাহলে সমযোজী ব্যাসার্ধ হ্যাঁ মানে ওইটা বাই না 1.34 হ্যাঁ 1.34 অ্যাংস্ট্রম। এটার অর্ধেক করলে কিন্তু হবে না, কেন বলেছি? এক বন্ধনে আবদ্ধ, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ হলে ওই ফর্মুলা হবে না, এক বন্ধনে আবদ্ধ হতে হবে সমযোজী। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এইটা যে পরমাণুর কথা বলেছি, দেখো দুটোই একই মৌলের পরমাণু, একে বলা হয় হোমো নিউক্লিয় দ্বি পরমাণুক অণু। একে কি বলা হয়? হোমো নিউক্লিয় দ্বি পরমাণুক অণু। ইংলিশে বলা হয় হোমো ডাইঅ্যাটমিক মলিকিউল। হোমো ডাইঅ্যাটমিক মলিকিউল মানে যেমন হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এরা কি H2, F2, Cl2, Br2 এরকম ভাবে থাকে। এটাকে বলা হয় হোমো দ্বিপারমাণবিক অণু, হোমো ডাইঅ্যাটমিক মলিকিউল। এদের ক্ষেত্রে ফর্মুলা কি? আর equals to half into bond distance, আর এ হয়ে গেল বা আর বি হয়ে গেল। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? আর এইচ সমান হাফ ইন্টু হাইড্রোজেনের যে দূরত্ব আছে বন্ধন দৈর্ঘ্য সেটা। কিন্তু যদি অ্যাটমটা এরকম হয়, হেটেরোডাইঅ্যাটমিক মলিকিউল যদি হয়, হেটেরোডাইঅ্যাটমিক মলিকিউল মানে কি হবে? হেটেরোডাইঅ্যাটমিক মলিকিউল মানে কি বোঝাতে চাইছি বলতো? দুটো আলাদা আলাদা মানে থাকবে, দুটো এ আলাদা আর বি মৌলের আলাদা পরমাণু। মৌল নিয়ে তৈরি হ্যাঁ, হবে দুটো বন্ধন। আলাদা মৌলের পরমাণু। উদাহরণ দাও দেখি। CO2 H2O।
এটা 3টে অ্যাটম হয়ে গেল HCl। তাহলে H একটা পরমাণু আছে আর Cl একটা পরমাণু আছে। H টা আকারে ছোট, Cl টা আকারে বড়, এদের মধ্যবর্তী যে দূরত্ব সেখান থেকে বের করা যাবে না ব্যাসার্ধটা, বুঝতে পেরেছ? তখন কি করতে হবে, যেমন এরকম যদি থাকে এবি টাইপ অ্যাটম যদি থাকে, এবি টাইপ মলিকিউল, সরি এবি টাইপ মলিকিউল, এ আর বি সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, তাহলে সাপোজ তুমি আর এ বি তৈরি করতে চাইছো, তাহলে ফর্মুলা কি, আর এ বি সমান আর এ প্লাস আর বি। যেমন HCl এর ক্ষেত্রে যদি তুমি বের করতে চাও আর HCl, HCl সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণু H আর Cl, তাদের ব্যাসার্ধ যদি বের করতে চাও তাহলে আর এইচ প্লাস আর সিএল করতে হবে। এই আর এইচ কোথা থেকে পাবে, আর সিএল কোথা থেকে পাবে, আর এইচ পাবে তুমি হাফ ইন্টু HCl এর হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য, H2 এর বন্ধন দৈর্ঘ্য, আর সিএল কি করে পাবে, আর সিএল হাফ ইন্টু Cl2 এর বন্ধন দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে আর HCl পাবে। ক্লিয়ার হলো? মানে তোমাদের বইতে দেখবে একটু দেওয়া আছে, আর HCl এর ক্ষেত্রে দেওয়া আছে আর Cl এর বন্ধন দৈর্ঘ্য এইটা চাইছে বা এইটা চাইছে, এই তিনটের মধ্যে একটা দিয়ে দেবে, দুটো দিয়ে দেবে, একটা চাইবে। তাহলে সমযোজী বন্ধন কাকে বলে জানলাম, সমযোজী ব্যাসার্ধ কাকে বলে জানলাম। এরপরে আসছি দ্বিতীয় একটা ব্যাসার্ধ, যেটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ, মেটালিক রেডিয়াস। মেটালিক মানে ধরে না সোডিয়াম মেটাল আছে বা পটাশিয়াম মেটাল আছে বা গোল্ড মেটাল আছে বা সিলভার মেটাল আছে বা কপার মেটাল আছে, এদের ব্যাসার্ধকে বলা হয় মেটালিক রেডিয়াস। অর্থাৎ একটা মেটালে, একটা ধাতুর পরমাণুর যে ব্যাসার্ধ তাকে বলা হয় ধাতব ব্যাসার্ধ। এটা সাপোজ হয় না, এটা সোডিয়াম ধাতু আছে, এটা নিউক্লিয়াস, আর একটা সোডিয়াম ধাতু আছে। এবার আমাকে বলো দেখি, একটা সোডিয়াম মৌলে, সোডিয়ামের যে মৌলটা আছে সেই সোডিয়াম মৌলের একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে কোনো সমযোজী বন্ধন করে কি? না স্যার, সমযোজী ওটা তো বন্ধন, ধাতব বন্ধন, সোডিয়াম। ধাতব বন্ধন করে। তাহলে এরা ওভারল্যাপিং করবে না, এরা পাশাপাশি থাকবে। কি বললাম, ছবিটা যদি দেখতে পাও তাহলে একটু জুম করে দেখে নেবে যে দুটো মৌল পাশাপাশি থাকে, দুটো ধাতুর পরমাণু পাশাপাশি থাকে, ওভারল্যাপিং হয় না, এদের কমন এরিয়া নেই। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব একে বলা হয় ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, আন্তঃনিউক্লিয় ডিস্টেন্স দূরত্ব, আর এদের অর্ধেককে বলা হয় ধাতব ব্যাসার্ধ। তোমার কি মনে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ বড় হবে না ধাতব ব্যাসার্ধ বড় হবে? হ্যাঁ, ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের তুলনায় বেশি বড় হবে। আর একটা ব্যাসার্ধ আছে যাকে বলা হয় ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ। ভ্যান্ডারওয়াল একজনের নাম তোমরা জানো, বিজ্ঞানীর নাম ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ। ইংলিশটাও জেনে নাও, VANDERWALS। অ্যাপোস্ট্রফি এস হবে না মনে হয়, ওর নামটাই ভ্যান্ডারওয়ালস। ভ্যান্ডারওয়ালস রেডিয়াস কাকে বলে, এইটা একটু সংজ্ঞাটা একটু আলাদা, একটু মুখস্থ তোমাকে করতে হবে, বুঝেই মুখস্থ করবে। প্রথমে জেনে নাও, এগুলোর ক্ষেত্রে আমি কিন্তু এই শর্তগুলো বলিনি। এই শর্তটা কি, ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ নির্ণয় করার কোন মৌলের কঠিন অবস্থায় হতে হবে, এগুলো কিন্তু কঠিন অবস্থায় বলিনি, সমযোজী বা ধাতব। তাহলে কোন মৌলের কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটো পৃথক অণুর, সাপোজ আমি এটা বুঝিয়ে দিই আগে, এরকম এটা মানে একটা অণু আছে, সাপোজ Cl2 অণু আছে,
আর এরকম অনেকগুলো Cl2 অণু আছে একটা Cl2 গ্যাসে অনেকগুলো Cl2 অণু আছে। সেই গ্যাসটাকে যখন আমি তরল থেকে কঠিন করব, তাহলে Cl2 অণুগুলো কাছাকাছি চলে আসবে। এটা হবে না একটা Cl2 অণু, এটা হবে না একটা Cl2 অণু, আর হবে না এইটা মিনিমাম ডিস্টেন্স, এদের অণুগুলোর মধ্যে দূরত্ব কাছাকাছি। তাহলে কি বলছে, কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি পৃথক অণুর অন্তর্বর্তী যে দূরত্ব, এই যে এইটা ভেবে নাও দুটো অণু, আর এইটা ভেবে নাও অণু বলছি, এটা একটা অণু, এটা একটা অণু, ক্লোরিনের দুটো পরমাণু, ক্লোরিনের দুটো পরমাণু। তাহলে কঠিন অবস্থায় কাছাকাছি দুটো অণুর প্রতিবেশী পরমাণু, বা সবচেয়ে কাছাকাছি যে নিকটবর্তী পরমাণু বললে ভালো হয়, নিকটবর্তী পরমাণু, এই যে অণুর নিকটবর্তী দুটো পরমাণু, এদের দুটোর মধ্যে যে দূরত্ব আছে তাকে বলা হয় অন্তঃনিউক্লীয় দূরত্ব। ভুল বলছি, আন্তঃনিউক্লীয় দূরত্ব, অন্ত বলে দিচ্ছি বারবার, আন্তঃনিউক্লীয় দূরত্ব। এই আন্তঃনিউক্লীয় দূরত্বের অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তাহলে ভ্যান ডার ওয়াল রেডিয়াস কি, কঠিন অবস্থায় কাছাকাছি অবস্থিত দুটো পৃথক অণুর নিকটতম দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। সংজ্ঞাটা বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এবার তোমার কি মনে হচ্ছে, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ বেশি হবে, না ধাতব ব্যাসার্ধ বেশি হবে, না সমযোজী ব্যাসার্ধ বেশি হবে? স্যার ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধটা বেশি হবে। সব থেকে বেশি হবে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। লিখে নাও ক্রমটা, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ গ্রেটার দেন ধাতব ব্যাসার্ধ, গ্রেটার দেন সমযোজী ব্যাসার্ধ। এরকম ভাবে লিখতে পারি, আর ভ্যান ডার ওয়াল গ্রেটার দেন আর মেটাল গ্রেটার দেন আর কোভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা এটা একটু দরকার আছে, সংজ্ঞাটা একটু পড়ে নেবে। এবার আমাদের পরের যে টপিক বা পরের পয়েন্টটা, পরের টপিক বলা ঠিক হবে না, ব্যাসার্ধই চলছে এখন। স্যার ওই পেজটা আরেকবার দেখি। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও একবার পেজটা। এবার এই ব্যাসার্ধটা কিভাবে পরিবর্তন হয় লেফট টু রাইট আর টপ টু বটম, মাধ্যমিক লেভেল থেকে পড়ে আসছি। লেফট টু রাইট আর এর কি চেঞ্জ হবে, আর টপ টু বটম আর এর কি চেঞ্জ হবে, কি মনে হচ্ছে? স্যার ব্যাসার্ধে লেফট টু রাইট হ্রাস পাবে, লেফট টু রাইট হ্রাস পাবে, মেঘা কি আর বলছে? উপর থেকে নিচে বৃদ্ধি পাবে। বাহ, দুজনে এক সুরে বলছে যে, এক সুরেই দুজনেই বলছে। ঠিক আছে, এটা মাধ্যমিক লেভেলেই পড়ে নিয়েছো, তোমরা একদম ঠিকই বলেছো। লেফট টু রাইট বাড়বে, লিখে দিচ্ছি উপরে, একটু পরে লিখছি, নিচের দিকে লিখছি, আর বৃদ্ধি পাবে লেফট টু রাইট। কারণটা বলছি, আচ্ছা একটু ভ্যালু গুলো লিখে নাও, হ্যাঁ মুখস্থ রাখতে হবে না, তবে লিখে রাখো। এটা 123, বেরিলিয়াম হচ্ছে 89, বোরন 80, দেখো কমছে ধীরে ধীরে, 77, 74, কাছাকাছি 74, দুটোই কাছাকাছি হয়, 72। আচ্ছা, নিয়নে হচ্ছে 160। আচ্ছা, এই ভ্যালুগুলো পিকোমিটারে বের করা হয়েছে, পিএম পিকোমিটার, সব থেকে মানে ক্ষুদ্র একটা একক, দৈর্ঘ্যের একক পিকোমিটার। তাহলে কি দেখতে পাচ্ছি, লিথিয়াম থেকে বেরিলিয়াম কমছে, বোরন কমছে, কমতে কমতে যাচ্ছে, তাহলে আর হ্রাস পাচ্ছে। আমি ভুল করে বৃদ্ধি লিখে দিয়েছি, তোমরা হ্রাস পাবে লিখেছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর হ্রাস পাবে, আমি ভুল করে বৃদ্ধি লিখেছি, আর হ্রাস পাবে। এবার কেন হ্রাস পাবে সেটা একটু দেখে নাও। লিথিয়াম থেকে বেরিলিয়ামে এই যে ব্যাসার্ধ
নির্ভর করে দুটো জিনিসের উপরে। একটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের আধান আছে বা কার্যকরী আধান যেটা আছে, দুটো কক্ষ। লিথিয়ামের ক্ষেত্রে দুটো কক্ষ, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে একটা ইলেকট্রন। বেরিলিয়ামের ক্ষেত্রে 4টে প্রোটন কিন্তু কক্ষ দুটোই। বোরনের ক্ষেত্রে 5টা প্রোটন কিন্তু কক্ষ দুটোই। কার্বনের ক্ষেত্রেও 6টা প্রোটন কিন্তু কক্ষ দুটোই। কক্ষের সংখ্যা বাড়ছে না, অর্থাৎ এই যে অরবাইডাল বাড়ছে না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে এই যে অরবাইডাল, দুটোই অরবাইডাল আছে, কিন্তু কি বাড়ছে? জেড স্টার বাড়ছে। কারণ আমরা কি জানি, লেফট টু রাইট জেড স্টার কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, লেফট টু রাইট কক্ষের সংখ্যা কি থাকে বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি থাকে? এন এর মান একই থাকে। এটা দেখো 1s2 2s1, 1s2 2s2, 1s2 2s2 2p1, 1s2 2s2 2p2, অর্থাৎ 1s আর 2s আর 2p, অর্থাৎ 2 এর ঘরেই থাকে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা সবারই ক্ষেত্রে 2। যোজ্যতা কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা শেষ কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা সবারই 2। তাহলে এন এর মানটা বৃদ্ধি পায় না, একই থাকে। জেড স্টার বৃদ্ধি পায়, অর্থাৎ কক্ষের সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু নিউক্লিয়াসের কার্যকরী আধান বৃদ্ধি পায়। তাহলে আর কি হবে? আর নিশ্চয়ই আকর্ষণ বাড়বে। আকর্ষণ বাড়লে ছোট হবে, তাহলে আকর্ষণ বাড়বে। কার সাথে কার? নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষের আকর্ষণ। আকর্ষণ বৃদ্ধি পাবে। তাহলে এইটা হচ্ছে কারণ। আর হ্রাস পায় কেন? ব্যাসার্ধ হ্রাস পায় কেন? কারণ নিউক্লিয়াসের আকার, নিউক্লিয়াসের যে আধান আছে তার উপর নির্ভর করে, আর যে কক্ষগুলো আছে সেই কক্ষের উপরে নির্ভর করে। তাহলে কক্ষের সংখ্যা বাড়ছে না, অরবাইডালের নাম্বার বাড়ছে না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একই থাকছে, কিন্তু জেড স্টার বাড়ছে। তাহলে আকর্ষণ বাড়বে বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স সেল। তাহলে আকর্ষণ যদি বাড়ে, আর সাইজটা ধীরে ধীরে ছোট হবে। এই ভ্যালুটা আবার নিয়নে গিয়ে কি হয়ে গেল? অনেক বেশি হয়ে গেল। এরকম পরেরটা যদি লিখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন, এরকম যদি যাই, আর্গন, তাহলে আবার দেখবো আর্গনে বেড়ে গেছে। ভ্যালু যদি লিখতে চাই একটু লিখে দিই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। সোডিয়াম হচ্ছে 157, 157, 136, 125, 117, 110, 104, 99, এটা হচ্ছে 191। আর্গন আবার বেড়ে গেল। এটা বাকি ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি। এটা কেন? কোশ্চেন কি দেয় যে পর্যায় বরাবর বাম দিকে থেকে ডান দিকে গেলে পরমাণু আকার হ্রাস পায়, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে পরমাণু আকার হঠাৎ করে অনেকটা বেড়ে যায় কেন? কোশ্চেনটা লিখে রাখো। পরমাণুর আকার বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে আকার বেশি হয়ে যায় কেন, বা হঠাৎ করে বেড়ে যায় কেন, বৃদ্ধি পায় কেন? কি মনে হচ্ছে কেন বৃদ্ধি পায়? তো স্যার নিষ্ক্রিয় মৌলগুলি অষ্টক পূর্তি করে। অষ্টক পূর্তি করে বলে বেড়ে যায়। অষ্টক পূর্তি করলে তো নিউক্লিয়াসের আধানও বাড়বে। ইলেকট্রন সংখ্যা যখন বাড়ছে, নিউক্লিয়াসের আধানও বাড়ছে, কক্ষের সংখ্যা বাড়ছে না। আচ্ছা বলে দিই, এই যে ব্যাসার্ধগুলো আমি বলেছি, এগুলো সমযোজী ব্যাসার্ধ। লিথিয়ামের ক্ষেত্রে মেটালিক রেডিয়াস, বেরিলিয়ামের ক্ষেত্রে বাকিগুলো সমযোজী ব্যাসার্ধর কথা বলেছি। সমযোজী ব্যাসার্ধ কখন হয়? সমযোজী বন্ধনে আবদ্ধ হলে। নিয়ন কি কারোর সাথে সমযোজী বন্ধন করতে পারবে? বা আর্গন কি সমযোজী বন্ধন করতে পারবে? না, নিয়ন বা আর্গন কোনো সমযোজী বন্ধন করতে পারে না, কারণ এরা এক পারমাণবিক একটা মৌল, অর্থাৎ একটা মোনো অ্যাটমিক, একটাই অ্যাটম থাকে, আর একটা অ্যাটমের সাথে সে সমযোজী বন্ধন করে না। এদের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা ক্যালকুলেশন করা হয় সেটা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ।
তাহলে নিষ্ক্রিয় গ্যাস যেহেতু এক পারমাণবিক সমযোজী বন্ধনে আবদ্ধ হয় না, এদের ব্যাসার্ধ হচ্ছে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। কঠিন অবস্থায় এদের ব্যাসার্ধ নির্ণয় করা হয়। আর জানি আমরা সমযোজী ব্যাসার্ধ থেকে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কি হবে? বড় হবে বেশি। হ্যাঁ, সেই জন্য এদের আকারটা হঠাৎ করে বেড়ে যায়। সমযোজী ব্যাসার্ধ এদের জন্য সমযোজী মেটালিক রেডিয়াস আলোচনা করা হয়েছে, এদের ক্ষেত্রে একবারে ভ্যান ডার ওয়াল রেডিয়াস আলোচনা করা হচ্ছে, সেই জন্য এদের ব্যাসার্ধ বেড়ে যায়। আচ্ছা, টপ টু বটম কি হবে? লিথিয়াম থেকে সোডিয়াম থেকে পটাশিয়াম থেকে বৃদ্ধি রুবিডিয়াম পাবে। থেকে সিজিয়াম। আচ্ছা, কেন বৃদ্ধি পাবে? কারণ জেড স্টার কি হয় উপর থেকে নিচের দিকে? আর প্রায় একই থাকে। একই থাকে। আচ্ছা, কক্ষের সংখ্যা কি হয়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি হয়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। ও এক মুখ্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পায়, কারণ দেখো না, লিথিয়ামের ক্ষেত্রে কি 1s2 2s1, এটা হচ্ছে 3s 3s1, এটা 4s1, এটা 5s1, এটা 6s1, অর্থাৎ কক্ষ সংখ্যা বাড়ছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বাড়ছে, 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে কক্ষ সংখ্যা বাড়ছে কিন্তু জেড স্টার একই থাকছে। তাহলে আকর্ষণ কি হবে? হ্রাস পাবে। আকর্ষণ হ্রাস পাচ্ছে, তাহলে আকার বড় হবে, অর্থাৎ আর বৃদ্ধি পাবে। উপর থেকে নিচের দিকে আর বৃদ্ধি পায়। দেখো একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। এখানে লিথিয়াম 123 আছে, সোডিয়াম কত? 157। আরো যদি উদাহরণ দেখতে চাও তাহলে এটা একটু লিখে দিই, যদিও মুখস্থ রাখতে হবে না, তবে খাতায় থাকলে ভালো হয়। যেমন লিথিয়াম হচ্ছে 123 পিকোমিটার, কিন্তু এগুলো সব। আচ্ছা, সোডিয়াম হচ্ছে 157, পটাশিয়াম হচ্ছে 203, রুবিডিয়াম হচ্ছে 216, সিজিয়াম হচ্ছে 235, 235। এবং গ্রুপ 17 এর ক্ষেত্রে একটু বলে দিই, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিন 72 পিকোমিটার, ক্লোরিন 99 পিকোমিটার, ব্রোমিন 114 পিকোমিটার, আর আয়োডিন 133 পিকোমিটার। তাহলে বাড়ছে, ঠিক আছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন হ্রাস পায়, কেন বৃদ্ধি পায়, এটা কিন্তু আমি বলে দিলাম। নেক্সট আমাদের টপিক থাকবে, আজকে আর পড়াচ্ছি না, আয়নীয় ব্যাসার্ধ। স্যার, আপনি যে কোশ্চেনটা দিলেন ওটা আপনার নোটে আছে? বলো কোনটা? নিষ্ক্রিয় গ্যাসের আকার হঠাৎ করে বেড়ে যায় কেন? আয়নীয় ব্যাসার্ধ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন কোনো কোশ্চেন থাকলে আমাকে করো।